দুটো কচুরি দিয়েছে 40 টাকা, দুটোই আটার। আর যেটা এখানে সব থেকে ভালো, তরকারিটা আলাদা। আমাদের তার উদ্দেশ্য ছিল যে দিল্লিতে যে জামা মসজিদ আছে তার থেকেও একটা বড় জামা মসজিদ বানানো। কামান এবং গোলাগুলি চলেছিল এই ব্রিটিশ রেসিডেন্সির মধ্যে, তারই চিহ্ন বহন করছে এই দেওয়ালগুলো। দেখতে পারেন এই দেওয়ালগুলোতে বিভিন্ন রকম দাগ আছে। তখন তার যে পার্টির লোগো ছিল সেটা হাতি, তাই অনেকে বলে যে তার যে পার্টিটাকে প্রমোট করার জন্য তিনি এখানে এই হাতিগুলোকে ব্যবহার করেছেন। লখনৌতে এসে এখানে আমরা এই যে চাটের দোকানে একজন দাদার সাথে দেখা হলো, ইনি বাঙালি, এনার বাড়ি হচ্ছে মালদা জেলাতে। আর এটার মধ্যে অনেক উপকরণ দিয়ে বানানো হয়, আর খাওয়ার পর একটা খুব অন্যরকম মানে টেস্ট পাচ্ছি, যেটা কলকাতায় তো কোনোদিনই এরকম কিছু খাইনি। আজকে হচ্ছে লখনৌতে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা ওল্ড লখনৌতে বেশ কিছু জায়গা ঘুরে নিয়েছি, আর সেটার ভিডিও অলরেডি চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো সেটা যদি না দেখে থাকেন প্রথম দিনের ভিডিওটা, তাহলে সেটা আগে দেখে নিন, এই ভিডিওটা দেখতে শুরু করুন। গতকাল যেহেতু আমরা লেট করে সাইট সিইং শুরু করেছিলাম, তাই জন্য কি হয়েছে যে ওল্ড লখনৌতে আমাদের দুটো জায়গা দেখা বাকি থেকে গেছে। তো আজকে সেইগুলো প্রথমে দেখে নিয়ে, সেই দুটো জায়গা প্রথমে কভার করে নিয়ে তারপর আমরা যাব নিউ লখনৌয়ের সাইডটা। তবে সবার আগে সকাল সকাল করতে হবে পেট পুজো। আমরা আজকে এখন সকালবেলা প্রথমে যাচ্ছি লখনৌতে একটা ফেমাস জায়গায় কচুরি খেতে। এই জায়গাটা মানে লখনৌ যারা ঘুরতে আসেন তারা মাস্ট রিকমেন্ড করেন এই জায়গাটা। সেটা হচ্ছে যে হজরতগঞ্জ মার্কেটে আছে বাজপেয়ী কচুরি ভান্ডার বলে একটা দোকান। তো ওখানে খুব ভালো কচুরি পাওয়া যায় এবং অনেকেই সাজেস্ট করলেন, তাই আমরা ফার্স্টে যাচ্ছি দিনের শুরুটা ব্রেকফাস্ট করতে হজরতগঞ্জ মার্কেটে বাজপেয়ী কচুরি ভান্ডারে। আচ্ছা, এই বাজপেয়ী কচুরি সেন্টারে যাওয়ার জন্য আমরা নিয়েছি একটা অটো। যা শুনলাম প্রথমে এই হাজরাতগঞ্জের মার্কেটে টোটো অ্যালাউড নয়, তো সেই কারণে আমাদের অটো নিতে হলো। তো পার পার্সন লাগছে আমাদের 20 টাকা করে। তো সেই করে আমরা এখন যাচ্ছি কচুরি খেতে। তবে লখনৌ শহরের যেটা একটা অদ্ভুত জিনিস, এখানে কিন্তু কোনো সিগন্যাল সিস্টেম নেই। মানে এটা খুব অদ্ভুত লাগছে, প্রচুর গাড়ি রাস্তায়, মোড়ে মোড়ে একটু চাপ মনে হচ্ছে, বাট তাও এখানে কেউ সিগন্যাল নেইও, প্লাস সিগন্যাল কেউ মানেও না। এই সিগন্যালে দেখা পেয়েছি, এখন হজরতগঞ্জ মার্কেটে চলে এসেছি বাজপেয়ী কচুরি ভান্ডারে। খালি আছে, জেনারেলি অন্য সময় যে ভিডিওগুলো দেখে এসেছি সেখানে দেখিনি এতটা খালি। দেখা যাক কেমন হয় এখানে। এই হচ্ছে কচুরির সাইজ, এইগুলো এরকম 2 পিস কচুরি আর কাবলে ছোলা তরকারি, এটা দেখতে পাচ্ছেন। দুটো কচুরি দিয়েছে 40 টাকা, দুটোই আটার। আর যেটা এখানে সব থেকে ভালো, তরকারিটা আলাদা। আমাদের কলকাতায় যেরকম তরকারি পাই কচুরির সাথে, এই তরকারিটা একদম আলাদা টাইপের। এই তরকারিটাই জন্যই খেতে খুব ভালো লাগছে। এই জিনিসটা ভালো, 40 টাকা ঠিকঠাক, সকালে খাওয়া খেলে মোটামুটি পেট ভরে যাবে। ও হ্যাঁ, আর তরকারিটা একটু ঝালের দিকে, তো আপনারা এসে দেখে খাবেন। ও দাদা, কেমন লাগলো? কচুরিটা খুবই ভালো, আর অ্যাকচুয়ালি 40 টাকা আন্দাজে খেয়ে তো পেট ভরে গেছে বেশ। তো মোটামুটি আরো 3-4 ঘন্টা আশা করি, বা 2-3 ঘন্টা অ্যাটলিস্ট কোনো কিছু আর খেতে লাগবে না। বাজপেয়ী কচুরি ভান্ডার থেকে কচুরি খেয়ে আমরা হজরতগঞ্জ থেকে একটা ওই টেম্পো টাইপের ধরে নিয়েছি আর কি, ইলেকট্রিক টেম্পো, টোটোই বলা চলে। ওখান থেকে বাজপেয়ী থেকে এসে একটু টোটো পেতে অসুবিধা হচ্ছিল। আর এখানে কিন্তু এলে অনেক সময় একটু বেশি দাম ফাম চায়, বার্গেনিং করবেন। আমরা এখান থেকে আবার যাচ্ছি টোটো করে এখন জামা মসজিদ দেখতে, যেটা ওই ছোটা ইমামবাড়ার পেছনেই আর কি। কালকে সন্ধে হয়ে গেছিলো বলে যাওয়া হয়নি। ওখানে ওই জামা মসজিদ আর ব্রিটিশ রেসিডেন্সিটা দেখে তারপর আজকে আমরা আবার ওই লখনৌর যে ফেমাস পার্কগুলো আছে ওগুলো এক্সপ্লোর করবো। বাট সব জায়গায় খেয়াল রাখবেন যে টোটো ভাড়া ওই ম্যাক্সিমাম 20 টাকা পার পার্সন থেকে 15 টাকা পার পার্সন, বা ম্যাক্সিমাম 25 টাকা, এর বেশি কিন্তু কখনোই মানে রাজি হবেন না আর কি। তো বেশি চায় অনেকে, বাট ওটা একটু বার্গেনিং করে নিতে হবে। আর এই যে হজরতগঞ্জ মার্কেটটা যেটা দেখে বুঝলাম, বা এই এলাকাটা যেটা দেখে বুঝলাম, এটা আমাদের কলকাতার অনেকটা পার্ক স্ট্রিটের মতো। মানে এটা প্রাইম লোকেশন এবং জায়গাটা বেশ সাজানো গোছানো আর কি। তো এখানে হোটেল নিলে একটু হয়তো হোটেল কস্টলি পড়তে পারে। ছোট ইমামবাড়ার পেছনে 5 মিনিটের হাঁটা রাস্তা ধরে এগোলেই
দেখতে পেয়ে যাবেন এই জামা মসজিদের। আমরা এখন চলে এসেছি ছোট ইমামবাড়ার ঠিক পিছনে এই জামা মসজিদে। এই জামা মসজিদের স্টোরি একটা ছোট করে আপনাদের বলে দিচ্ছি। 1839 সালে মোহাম্মদ আলী শাহ তার উদ্দেশ্য ছিল যে দিল্লিতে যে জামা মসজিদ আছে তার থেকেও একটা বড় জামা মসজিদ বানানো। তো সেই ইন্টেনশন বা উদ্দেশ্য নিয়ে তিনি এই জামা মসজিদটা বানানো শুরু করেছিলেন। কিন্তু শুরু করার কিছুদিনই পর তার মৃত্যু হয় এবং তারপর ওনার স্ত্রী মালিকা জাহান এই জামা মসজিদটা কমপ্লিট করেন। আর এইটা যে তৈরি করা হয়েছে সেটা তৈরি করাতে ইউজ করা হয়েছে মোস্ট প্রবাবলি লাখড়ি বলে কিছু একটা টাইপের ইট হয়, সেই ইট আর চুন দিয়ে। যারা হচ্ছে নামাজ পড়ে না তাদের ভেতরে যাওয়া বারণ, যখন এখানে লেখাও আছে নন নামাজ প্রহিবিটেড টু এন্টার দ্য মস্ক। জামা মসজিদ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ব্রিটিশ রেসিডেন্সির দিকে। ব্রিটিশ যে রেসিডেন্সি সেই রাস্তাটা আবার ওই হাসরাতগঞ্জের মার্কেটের দিকে, ওর একটু আগে, খুব বেশি দূর না, এখান থেকে 3 কিলোমিটার মতো। এর জন্য টোটো ভাড়া নিচ্ছে 20 টাকা পার হেড। এই যে এটাই হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সি যাওয়ার এন্ট্রি গেট। ভেতরে ঢুকে দেখা যাক কি আছে। কত করে টিকিট এখানে? 3 টিকিট লাগে। ইন্ডিয়ানদের জন্য 25 টাকা পার পার্সন, আর ফরেনারদের জন্য 300 টাকা। আচ্ছা, এই জায়গাটা দেখুন লেখা আছে যে মিউজিয়াম ক্লোজড এভরি ফ্রাইডে, মানে শুক্রবার করে বন্ধ থাকে। আর এটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। আমরা এখন চলে এসেছি ব্রিটিশ রেসিডেন্সির মধ্যে। লখনৌর যে শেষ নবাব ওয়াজেদ আলী শাহ, ধরা হয় যে তার সময় এই ব্রিটিশ রেসিডেন্সিটা বানানো হয়েছিল ইংরেজদেরকে থাকার জন্য। প্রায় এক সময় 3000 ইংরেজ মানুষজন, মানে ইনক্লুডিং মহিলা এখানে থাকতেন আর কি, ব্রিটিশ মহিলা সহযোগে এখানে থাকতেন। তারপর কি হয়েছিল যে 1857 সালে যখন মহাবিদ্রোহের সময় বা সিপাহী বিদ্রোহের সময় যখন ওয়াজেদ আলী শাহকে নির্বাসিত করা হয়েছিল, আর সিপাহী বিদ্রোহের সময় এখানে ইংরেজদের বিরুদ্ধে এখানকার যে সৈন্যদল তারা যুদ্ধ করেছিলেন। আর সেই সময়ে এই ব্রিটিশ রেসিডেন্সিটা খুব ক্ষতিগ্রস্ত হয়। বলা হয় যে অনেক কামান এবং গোলাগুলি চলেছিল এই ব্রিটিশ রেসিডেন্সির মধ্যে। তারই চিহ্ন বহন করছে এই দেওয়ালগুলো। দেখতে পারেন এই দেওয়ালগুলোতে বিভিন্ন রকম দাগ আছে। এই দাগগুলোই হচ্ছে সেই গোলাগুলির দাগ আর কি। এটা হচ্ছে রেসিডেন্সির মেন বিল্ডিং ছিল। এই জায়গাটা কিন্তু, এই যে রেসিডেন্সি, ব্রিটিশ রেসিডেন্সি, সেই জায়গাটা কিন্তু আয়তনে অনেক বড়, অনেকটা বড়। আর একটা জিনিস বলতে হবে কিন্তু এখানে এসে, যে পুরো জায়গাটা ঘোরার পর আপনিও রিয়েলাইজ করবেন যে ব্রিটিশরা কিন্তু কতটা অর্গানাইজড ছিল। প্রত্যেকটা জায়গা দেখবেন একদম পুরো প্ল্যানিং করে বানানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য, সেটা হয়তো এখন এরা মেনটেন করছে। বাট স্কাল্পচারগুলো যেখানে আছে বা এই যে পুরোনো যে বাড়িগুলো যেখানে আছে, দুর্গগুলো যেখানে আছে, দেখে বোঝা যায় যে তারা কতটা অর্গানাইজ ছিল এবং কতটা প্ল্যান মাফিক প্রত্যেকটা জিনিস বানাতো। এটা কিন্তু ওদের থেকে শেখা উচিত। এখন এই জায়গাটার মধ্যে যে মিউজিয়ামটা, সেটা সামনে চলে এসেছি। আজকে ফ্রাইডে বলে এই মিউজিয়ামটা বন্ধ আছে। আর এই ফ্রাইডেতে লখনৌর অনেক জায়গা বন্ধ থাকে, শুধু মিউজিয়াম না, কিছু ইমামবাড়া মানে বড় ইমামবাড়াও কিন্তু ফ্রাইডে 3টে অব্দি বন্ধ থাকে।
3টের পরে খোলে। এটা একটু মাথায় রাখবেন, মানে স্পেশালি শুক্রবার বা ফ্রাইডে এলে কিছু কিছু জায়গা এখানে বন্ধ পাবেন। আর একটা জিনিস কি, এই বলছি যে মিউজিয়ামটার মধ্যে কিছু মডেল, মানে সেখানকার তখনকার দিনের কিছু মডেল, কিছু লেটার্স, এগুলো হচ্ছে রাখা হয়েছে। বাট ভেতরে ঢুকতে পারলে ভালো লাগতো, বাট কি করা যাবে, বন্ধ আছে। এখানকার এই চিপস গুলো দেখুন, অলমোস্ট দেখতে লেসের মতো, বাট কোম্পানিটা আলাদা। এটা কি কোম্পানি? হালদিরামস। ব্রিটিশ রেসিডেন্সি দেখে আমাদের ওল্ড লখনৌ মোটামুটি দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি এখান থেকে নিউ লখনৌর দিকে। নিউ লখনৌতে ম্যাক্সিমাম যে জায়গাটা সেটা হচ্ছে পার্ক আছে বেশ কিছু, যেমন আম্বেদকর পার্ক, জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক, জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। গোমতি রিভার সাইড, এইগুলো দেখা আমাদের বাকি আছে, যেগুলো পুরোটাই হচ্ছে ওই নিউ লখনৌর দিকে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি ব্রিটিশ রেসিডেন্সি থেকে টোটো নিয়ে। আর এই ওল্ড লখনৌ থেকে নিউ লখনৌতে যেতে একটু মানে অসুবিধা হয়। আর ব্রিটিশ রেসিডেন্সির বাইরে বেরিয়ে আমরা টোটো পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত ফাইনালি একটা অনেক কষ্ট করে পেয়েছি। এখান থেকে প্রথমে 200 টাকা চাইছিল, তারপর আমরা 4 জনে ফাইনালি 150 টাকা দিয়ে বুক করে এখন যাচ্ছি নিউ লখনৌতে জ্ঞানেশ্বর মিশ্রা পার্কে। আমরা এখন চলে এসেছি জ্ঞানেশ্বর মিশ্রা পার্কে। তখন একটু ভুল বলেছিলাম জ্ঞানেশ্বরী, বা এটা না, অ্যাকচুয়ালি জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক এই পার্কটার নাম। জ্ঞানেশ্বর মিশ্রা পার্কে এশিয়ার লার্জেস্ট পার্ক হিসেবে ধরা হয়। এই হচ্ছে এই পার্কের ম্যাপটা দেখুন। আমরা সবে এইখানে আছি, এই জায়গাটাতে আছি। আর পার্কটার সাইজটা দেখুন কতটা, ম্যাপে কতটা বড়। আমরা এখন আছি জ্ঞানেশ্বর মিশ্রা পার্কের মধ্যে। এই পার্কটা একসময় ছিল এখানকার সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের ড্রিম প্রজেক্ট, এবং সেই ড্রিম প্রজেক্ট বাস্তবায়িত হয়েছিল তার ছেলে অখিলেশ যাদবের দ্বারা, যিনি 2016 সালে এই পার্কটার উদ্বোধন করেছিলেন। এই পার্কটা তৈরি করতে আনুমানিক খরচা হয়েছিল প্রায় 168 কোটি টাকা। ধরা হয় যে লন্ডনের হাইড পার্ক, সেই পার্কের নকশা অনুসারে এই পার্কটা বানানো হয়েছে। এই পার্কের মধ্যে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করারও ব্যাপার আছে। এই পার্কটা পুরোটা কমপ্লিট করার মতো সময় এখন আমাদের নেই, বাট যারা আসবেন তারা যদি পার্কটা ঘুরে দেখতে চান তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে পার্কে আসার। আর এই পার্কে এসে কিন্তু আপনি কলকাতা যেমন ইকো পার্কে গেলে একটা ভাইবস আছে, সেই সিমিলার ভাইবস এখানে কিন্তু পাবেন। আমরা এখানে ইউটিউবারের দামি আইফোন নিয়ে বসে আছি এখানে 3 জন। এটা নাকি এশিয়ার বৃহত্তম পার্ক, ঠিক আছে? আমার তো সাহস নেই এই পার্ক ঘোরার। যদি ইউটিউবে দাদা একটু ঘুরিয়ে তার চ্যানেলে দেন তাহলে আমরা দেখতে পাই। আরে দাদা কি করবেন, পার্ক ঘুরবেন? বাবা এত কিছু কভার করা পসিবল না, মানে সম্ভব না, এত বড় পার্কে কভার করবে। এটা পার্ক ঘোরাটা বড় ব্যাপার না, বড় হচ্ছে ওনাকে পার্ক ঘুরলে অনেক কিছু বেশি পড়তে হচ্ছে এটার ব্যাপারে বলার জন্য, তো সেইটা উনি আর কি করতে চাইছেন না। আমাদের বলছেন ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো, পড়বো, সরি কেটে দেবেন, এডিট কচু পড়বো আমি ওটা। ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম আমরা এখানে 15 মিনিট মতোই হয়তো ছিলাম, 15 বা 20 মিনিট, তার কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, এখনো 2টো জায়গা কভার করা বাকি আছে, তারপর আবার লাঞ্চও বাকি আছে। লখনৌতে পার্কের সংখ্যা এত বেশি যে বলে বোঝানো যাবে না, তবে ট্যুরিস্টের জন্য 2-3টে পার্ক মানে একটু ফেমাস,
বাট আদারওয়াইজ মানে আপনি ওল্ড লখনৌ বলুন বা নিউ লখনৌ বলুন, চারিদিকে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর সুসজ্জিত পার্ক দেখতে পাবেন। বাট আমরা তাদের মধ্যে 3টে পার্ক মেনলি বেছে নিয়েছি। একটা হচ্ছে যেটা জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক, যেটা আমি অলরেডি এখন কভার করলাম। এছাড়া আর এরপরে দুটো আরও পার্ক আছে, সেটা হচ্ছে আম্বেদকর পার্ক, যেটা আমরা এখন যাচ্ছি। আর আরেকটা জায়গাটা বাকি থাকবে, সেটা হচ্ছে গোমতী নদীর তীরে যে রিভার সাইড যে একটা পার্ক আছে, সেই পার্কটা একদম লাস্টে আমরা যাবো। জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক থেকে আমরা আবার ধরে নিয়েছি এখান থেকে, সামনে থেকে একদম গেটের বাইরে ছিল টোটো, সেই টোটো করে আমরা যাচ্ছি আম্বেদকর পার্কে। এখান থেকে টোটো ভাড়া নিচ্ছে 10 টাকা করে, প্রথমে 15 টাকা বলছিল, বাট আমরা বললাম 10 টাকা। এখান থেকে ওই 2 কিলোমিটার মতো সামনেই, মানে ওল্ড লখনৌ থেকে আপনি যখন আসবে প্রথমে আপনি দিন গোমতী নদী, তারপরে ওই আম্বেদকর পার্ক, আর তারপরে জ্ঞানেশ্বর পার্ক, তারপরে হচ্ছে জ্ঞানেশ্বর পার্ক। আমরা প্রথমে দূরটা কভার করে নিলাম, তারপর কাছেটা যাচ্ছি। আমরা এখন চলে এসেছি আম্বেদকর পার্কের একদম সামনের এন্ট্রি গেটে। আম্বেদকর পার্কে এন্ট্রি গেট দিয়ে ঢুকে সামনের ভিউটা হচ্ছে এইরকম। আর এখানে টিকিট কাউন্টার কাটা, মানে এখানে টিকিট কাটার জন্য আপনাকে যেতে হবে এইখানটায়, এত দূরে হেঁটে। চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। আজকে আসলাম বিআর আম্বেদকর লাস্ট স্টপেজ, সরি লাস্ট টু লাস্ট স্টপেজ। তো টিকিট কাউন্টার এন্ট্রি গেটের থেকে টিকিট কাউন্টারের দূরত্ব 1 কিলোমিটার, যাচ্ছি দেখি কবে পৌঁছে। টিকিট নিল এখানে 20 টাকা পার পার্সন। আম্বেদকর পার্কের ভেতরে ঢুকে তার জাস্ট এরিয়াটা একবার দেখুন। দূর দূরান্তে যত চোখ যাচ্ছে, পার্কের আমি শেষ সীমানা দেখতে পাচ্ছি না। অভি, কত টাকা পেলে তুমি ওই ওপরটায় গিয়ে উঠবে বলো? আমার বাবা আমাকে বললেও উঠবো না ওটায়। আম্বেদকরের স্মরণে এই পার্কটা বানানো হয়েছে এবং এর নাম আম্বেদকর পার্ক। এই আম্বেদকর পার্কের সঙ্গে কিন্তু পার্ক শব্দটা জুড়লেও এখানে কিন্তু কোনো গাছপালা নেই, অ্যাটলিস্ট চোখে পড়বে না কিছু। পুরোটাই এরকম দেখুন মার্বেল দিয়ে বানানো। আর লোকজন বলে যেহেতু এখানে কোনো গাছপালা নেই, আম্বেদকর পার্কে আসার বেস্ট টাইম বিকেলবেলার দিকে, তার কারণ অন্যান্য সময় এলে এখানে প্রচণ্ড গরম থাকে, বাট শীতকালে সেই অসুবিধাটা নেই। এইখানে যে দেখছেন এতগুলো হাতি বানানো হয়েছে, এই হাতিগুলো বানার পেছনে একটা এখানে পলিটিক্যাল কন্ট্রোভার্সি আছে। আসলে এই পার্কটা নির্মাণ করা হয়েছিল এখানকার ফর্মার চিফ মিনিস্টার মায়াবতী দ্বারা। তখন তার যে পার্টির লোগো ছিল সেটা হাতি, তাই অনেকে বলে যে তার যে পার্টিটাকে প্রমোট করার জন্য তিনি এখানে এই হাতিগুলোকে ব্যবহার করেছেন। তো এটার পেছনে কোনো সেভাবে যুক্তি নেই, বাট তাও একটা কন্ট্রোভার্সি ছোট করে আছে। আর এখানে দেখুন, এখানে যে এতগুলো হাতি আছে এটা তো কাউন্ট করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে হাতিগুলো কটা আছে কাউন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। পার্কটার মধ্যে ওই জায়গাটা মনে হয় একটা কোনো মিউজিয়াম আছে, তো ওখানে আম্বেদকর সাহেবের বিভিন্ন জীবনের জিনিসপত্র বা কিছু হয়তো স্ট্যাচু ওর মধ্যে আছে। তো আমাদের কাছে এখন আর সময় নেই ওর মধ্যে ঢোকার। আপনারা যদি কেউ যান তাহলে ওই জায়গাটাও ঘুরে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন। अच्छा भैया, तो आप अम्बेडकर पार्क में आप आए हुए हैं, इधर आके आपको कैसे महसूस हो रहा है? यार बहुत ही आउटस्टैंडिंग, बहुत ही अच्छा काम किया है जो मायावती ने जो कर गई, वो वाकई में इतिहास में जो पुराने जो बौद्ध इतिहास के टाइम पे जो किया गया था, कहीं उससे ज़्यादा बेहतर यहाँ काम हुआ है। कहीं ना कहीं उसने जो सामाजिक परिवर्तन के जो प्रतीक हैं, कहीं ना कहीं जो हमारी समाज को जो परिवर्तन बढ़ाने का, उत्थान का जो काम किया है, जिन लोगों ने उनको स्थान दिया है, कहीं ना कहीं एक फिजिकली भौतिक स्थान दिया है। जैसे साहूजी महाराज, रमाबाई अंबेडकर, उसके साथ में ज्योतिबा फूले, नारायण गुरु, इस तरीके की हमारे जो दलित चिंतक और काफ़ी
सामाजिक परिवर्तन के प्रणेता जो रहे हैं उनको कहीं ना कहीं उन्होंने उभारा है और यहाँ कहीं ना कहीं उन्हें एक अच्छी जगह स्थान प्रदान की है। कहीं ना कहीं ये हम आगे इसको याद रखेंगे और ये वाकई में घूमने के लिए अच्छा स्थान है। इसमें यहाँ तक कि हमारी नई युवा पीढ़ी या देश का विदेश का कोई भी नागरिक आए अपना यहाँ घूम करके अपना समय व्यतीत कर सकता है और अपने आपको मानसिक संतुष्टि और घूमने का साफ सफाई है और काफ़ी अच्छी कलाकृति है पत्थरों में और जो डिजाइन जो बनाई गई है वो वाकई में ही अद्वितीय है। तो कहीं ना कहीं बहुत अच्छा काम किया है मायावती के द्वारा। तो मुझे भी यहाँ घूम के अच्छा लगा, मैं भी यहाँ पहली बार आया। कि आप यहाँ पे पहली ही बार आए हैं? जी जी। और लखनऊ में और कौन सा जगह पे अभी एक्सप्लोर किया है? अभी बस यार इट इज माई फर्स्ट प्लेस। दिस इज योर फर्स्ट प्लेस, राइट? ओके। एंड লখনৌর আম্বেদকর পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গোমতী নদীর তীরে। গোমতী নদীটা হচ্ছে এখান থেকে জাস্ট 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। টোটো ভাড়া আমাদের 4 জনের জন্য নিচ্ছে 30 টাকা। আপনারা ইচ্ছা করলে হেঁটেও যেতে পারেন, বাট আমাদের আজকে সময় হাতে একদমই নেই, তাই জন্য আমরা যাচ্ছি টোটো করে। আমরা এখন চলে এসেছি লখনৌয়ের লাস্ট ডেস্টিনেশন, মানে আমাদের সাইট সিইং এর লাস্ট ডেস্টিনেশন গোমতী রিভার সাইডে। এই জায়গাটা সকাল 6টা থেকে খুলে যায়, বাট 8টার পর থেকে এখানে টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে। আর এখানে টিকিট হচ্ছে পার হেড পার পার্সন 10 টাকা করে। লখনৌ এলেই যে মানুষজন বলে গোমতী নদী, লখনৌ অবস্থিত গোমতী নদী। আমরা এখন চলে এসেছি সেই গোমতী নদীর একদম ধারে। এটা হচ্ছে সেই গোমতী নদী। যদিও মানে এই গোমতী নদী কিন্তু অতটা বড় নয়। আর এখানে হচ্ছে মেইনলি লোকজন আসে সকালবেলা করে জগিং করতে। একটা খুব ফেমাস কথা আছে যে बनारस की सुबह एंड लखनऊ का शाम, এই দুটো নাকি খুব সুন্দর হয়। আপনি যদি লখনৌতে এসে সানসেট দেখতে চান তাহলে এই গোমতী রিভার ফ্রন্টটা হবে বেস্ট। ওই দেখুন সূর্যটা এখন ওই মাথার উপর আছে। এখন বাজে হচ্ছে 3:30, আর মানে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই সানসেট হবে। তো জাস্ট কল্পনা করুন যেখান থেকে সানসেটটা হচ্ছে আর সেই ভিউটা আপনি এখানে বসে দেখছেন, জাস্ট অসাধারণ। বাই দ্য ওয়ে এখানে কিন্তু কোনো বসার জায়গা নেই। লখনৌ ট্যুর আমাদের কমপ্লিট, বাট দুপুরের লাঞ্চটা কিন্তু এখনো হয়নি। তাই জন্য আমরা এখন যাচ্ছি আবার সেই কালকের আমিনাবাগ মার্কেটে। ওখানে একটা খুব ফেমাস দোকান আছে ওয়াহিদ বিরিয়ানি। আজকে আমরা ওখান থেকে ট্রাই করব লাঞ্চে বিরিয়ানি। আর এই গোমতী রিভার ফ্রন্টের সাইড থেকে আমরা আবার ওই 100 টাকা 4 জনের জন্য অটো বুক করে নিয়েছি আমিনাবাগ যাওয়ার জন্য। কালকে আমরা এসেছিলাম এই টুন্দাই কাবাবিতে, আজকে আমরা যাচ্ছি এই ওয়াহিদ বিরিয়ানিতে। এই ওয়াহিদ বিরিয়ানির মেনুটা কিন্তু এই টেবিলের তলায় এভাবে এই কাচের মধ্যে আছে, আলাদা করে এটা মেনু কার্ড দিচ্ছে না। এটা বেশ অদ্ভুত। কালকে আমরা ঠিক এর পাশে টুন্ডে কাবাবি থেকে বিরিয়ানি খেয়েছিলাম। তার তুলনায় এই বিরিয়ানিটা দেখতে একই মোটামুটি, মানে এদের দুজনটা দেখতে একই, বাট এই বিরিয়ানিটা একটু লাইট কালকের থেকে এবং টেস্ট একটু বেটার মনে হচ্ছে কালকের থেকে। বাট এখানে
কোয়ান্টিটিটা বেশ কম, আর এখানে চিকেন মাটনে দুটো করে পিস দিয়েছে। আর সাতটায় আমরা নিয়েছি হচ্ছে এই শাহি কি এটা চিকেন মশলা, শাহি চিকেন মশলা। এইটা বেশ ভালো খেতে। তাই আমার মনে হয় যে যদি আপনি কম্পেয়ার করেন যে টুন্ডে কাবাবি আর হোয়াইট বিরিয়ানির মধ্যে, তাহলে টেস্ট হিসেবে হোয়াইট বিরিয়ানিটা কিছুটা এগিয়ে আছে, বাট কোয়ান্টিটির দিক থেকে কিন্তু টুন্ডে কাবাবি কিছুটা এগিয়ে আছে। এই ওয়াহিদ বিরিয়ানি থেকে জাস্ট বিরিয়ানি খেয়ে বেরোলাম। নো ডাউট লখনউয়ের বিরিয়ানি অসাধারণ, বাট প্রবলেমটা হচ্ছে যে চিকেন বা মাটনের যে পিসগুলো দেয় সেগুলো খুব একটা ক্লিন পিস না, মানে খেয়ে ঠিক স্যাটিসফাই হবে না, ম্যাক্সিমামটাই হাড় পিস থাকে। এটা একটা কমপ্লেন থাকলো লখনউর বিরিয়ানিকে নিয়ে। আচ্ছা, লখনউতে এলে বাস্কেট চাট খেতে কিন্তু ভুলবেন না। লখনউতে এসে এখানে আমরা এই যে চাটের দোকানে একজন দাদার সাথে দেখা হলো। ইনি বাঙালি, এনার বাড়ি হচ্ছে মালদা জেলাতে। কতদিন আছে এখানে? তাও কত বছর? 2006 থেকে। আরে বাপরে, অনেক দিন তো। মালদায় কি মাঝে মাঝে যাওয়া হয়? এই যে শ্রী রাম ভেজ কুল কর্নার থেকে আমরা নিয়ে নিচ্ছি এই বাস্কেট চাট। ওখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে লখনউর আরেকটা ফেমাস আইটেম, সেটা হচ্ছে বাস্কেট চাট। আর এটার মধ্যে অনেক উপকরণ দিয়ে বানানো হয়, আর খাওয়ার পর একটা খুব অন্যরকম মানে টেস্ট পাচ্ছি, যেটা কলকাতায় তো কোনোদিনই এরকম কিছু খাইনি। আর বেশ একটা মানে টক ঝাল মিষ্টির একটা খুব ভালো মিক্সচার রয়েছে, তো বেশ ভালো লাগলো খেয়ে এটা। তাহলে লখনউতে এলে কি বাস্কেট চাট খাওয়া উচিত? আমার মতে হ্যাঁ, বিকেলে একবার স্ন্যাক্স আইটেম খাওয়া যেতে পারে। ওয়াহিদ বিরিয়ানি থেকে বেরিয়ে এই সামনেই রয়েছে, একদম সামনে রয়েছে এই যে প্রকাশ কুলফি। এটাও খুব ফেমাস। এখানে আমরা যাচ্ছি ডেজার্টের জন্য, মানে মেনলি কুলফি খেতে। চলে এসছে একদম লাস্টে শেষে এই ফেমাস প্রকাশ কুলফিতে। উপরের যে পাটটা, এটাকে হচ্ছে এই ফালুদা বলে। এটা অনেকটা আমাদের এই সীতাভোগের মতো, কিন্তু অতটা মিষ্টি না। আর তলায় তো এই আসে দেখছেন এটা কুলফিটা। ভালো জিনিসটা। 160 টাকায় দুটো দিয়েছে আর কি, হাফ হাফ করে। কোয়ান্টিটি ঠিকঠাক, কোয়ান্টিটি নিয়ে কোনো ইস্যু নেই। লোকেশনটাও খুব ভালো, এখানে বসে একদম পুরো আপনি এসে একদম মানে বিরিয়ানি বা কিছু খাওয়ার পর ডেজার্ট হিসেবে খাবেন, তো জিনিসটা একদম পুরো পিকচার পারফেক্ট। এবং আর এইরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে এখনই লাইক শেয়ার সাবস্ক্রাইব বলবে, এরকম হবে কি আছে না, চ্যানেলটাকে মুস্কুরাইয়ে क्योंकि आप लखनऊ पे है। এবং সেই ডিম প্রজেক্ট, সেই এবং টিম প্রজেক্ট